আজ 20th জুন 2026 একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আমরা তিনজনেই যাচ্ছি আর এটা একটা রোড ট্রিপ। লম্বা ড্রাইভ আছে, 7.5 ঘন্টার ড্রাইভ, এবং বাচ্চাকে নিয়ে ট্রাভেল করলে যা হয় দাঁড়াতে টাড়াতে হবে, মাঝ রাস্তায় খাওয়া দাওয়া করতে হবে, এবং তার সঙ্গে রুতান কেমন পারফর্ম করছে, কান্নাকাটি করছে কিনা, ঝামেলা করছে কিনা, তার উপর ডিপেন্ড করবে আমরা ঠিক কটায় গিয়ে পৌঁছাবো। তো একদম সকাল সকালই শুরু করলাম। বাবুর মুড এখন যথেষ্ট ঠিকঠাক আছে। রুতুন বসে গেছে জায়গায়, ওর সব জিনিসপত্র নেওয়া হয়েছে, এত ডায়াপার ব্যাগ, এখানে হচ্ছে খাবারের ব্যাগ, যাতে পুরো রাস্তা 7.5 ঘন্টার ড্রাইভ বিরক্ত না করে সেটার চেষ্টা সব রকমভাবে করা হয়েছে, কিন্তু জানা নেই কি দাঁড়াবে। বাবাই আসছে। এই ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক যাওয়ার কথা আমাদের বহুবার হয়েছে, সেই অ্যারিজোনা থেকে বহুবার প্ল্যান হয়েছে, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠেনি। যাই হোক, এবার যাওয়া হচ্ছে শেষমেশ। আর প্রতিবারের মতোই আমরা রোড ট্রিপে বেরোলেই সবার আগে ফার্স্ট কাজ যেটা সেরে নিই সেটা হচ্ছে ব্রেকফাস্ট। তো একদম চটজলদি খেয়ে নেওয়া যাবে এরকম কিছুই তুলে নেওয়ার চেষ্টা করি। এবারও তাই স্টারবাকস থেকে আমরা ব্রেকফাস্ট তুলে নিলাম। উঠে গেছি হাইওয়েতে, সামনে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের লাস ভেগাসের পরিচিত দৃশ্য, এবং আশপাশটা পুরো ন্যাড়া, একদম মানে বেয়ার ল্যান্ড। তো এই দৃশ্যই বোধহয় বেশ খানিকটা আমাদের দেখে দেখেই যেতে হবে। ক্যালিফোর্নিয়া যাওয়ার পথে সিনিক বিউটি খুব একটা পাওয়া যায় না ড্রাইভের সময়টায়, কিন্তু মোটামুটি আমরা সেটাতে অভ্যস্তই, তাই এক্সপেকটেশন খুব বেশি কিছু নেই। শুনেছি নাকি এই রোড ট্রিপটার শেষের 2.5-3 ঘন্টা মোটামুটি ভালো সিনিক বিউটি পাওয়া যাবে, সবুজ দেখা যাবে আশেপাশে। তো এই রোড ট্রিপের আসল আনন্দটা নাকি ওই শেষের দিকে আছে, সেরকমই শোনা গেছে লোকজনের থেকে। তো এবার এগিয়ে দেখা যাক কি আছে রাস্তায়। বেশ কিছুটা এগোতেই একটু একটু পাহাড়ি রাস্তা শুরু হলো, তাই ড্রাইভটাও মন্দ লাগছিল না। আমরাও গান শুনতে শুনতে গল্প করতে করতে যাচ্ছিলাম তিনজনে। রুতানও বেশ নিজের মতো আছে, খেলছে। ওর ওই একটা ল্যাপটপ আছে, একটা মোবাইল ফোন আছে, ওর খেলনা, সেই দুটোকে নিয়ে ও বেশ ব্যস্ত থাকে। তো ওইগুলো নিয়ে খেলছিল, আর মাঝে মধ্যে টুকটাক স্ন্যাক্স ট্যাক্স খাচ্ছিল। আমরাও গান শুনতে শুনতে ভালোই যাচ্ছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছিলাম যে এই পুরো রাস্তাটা জুড়েই দোকানপাট, খাবারের দোকান, টুকটাক জিনিস কিছু দরকার হলে সেসবের দোকান, ইভেন গ্যাস স্টেশনেরও বেশ অভাব। আর মোবাইল নেটওয়ার্কও বেশ আনঅ্যাভেলেবল থাকছিল লম্বা সময় জুড়ে জুড়ে, যে জিনিসটা আমরা সাধারণত ক্যালিফোর্নিয়া গেলে খুব একটা ফেস করি না। ক্যালিফোর্নিয়াতে আমরা যখন স্যান ডিয়েগো বা লস অ্যাঞ্জেলেস গেছি তখন এই সব সমস্যা একেবারেই হয়নি। পুরো রাস্তাটাই একদম লোকালয়ের মধ্যে দিয়ে যাওয়া, এবং খাবার দাবার দাঁড়াতে ইচ্ছা করলে সেটা, বা নেটওয়ার্ক, কোনো কিছুরই কোনো সমস্যা কখনো হয়নি। তো এটা বুঝতে পারছিলাম যে আর একটু রিমোট এরিয়া দিয়ে ড্রাইভটা হচ্ছে। সাহেবের জন্য একটু দাঁড়াতে হয়েছে, ওই খেলনা ফোন আর ল্যাপটপের আকর্ষণটা কমে গেছে এতক্ষণে, এবার একটু অন্য কিছু দরকার। তো এই বেড়াতে যাব বলি এই জিনিসটা কিনেছিলাম। এটা ওই গাড়ির কার সিটে লাগিয়ে দেওয়া যায় একটা ট্রে গোছের জিনিস, এটাতে বাচ্চারা আঁকতে টাকতে পারবে, ওকে খেতেও টেতেও দেওয়া যাবে, আর একদম সহজেই এই আঁকাগুলো স্কেচ পেন দিয়ে আঁকতে পারবে। আর ওই স্কেচ পেনগুলোর সঙ্গেই ইরেজার মতো আছে, ওই ওপরে একটা স্পঞ্জ মতো দেওয়া আছে, ওইটা দিয়ে মুছে দেওয়া যায়, তো নোংরাও হবে না খুব বেশি কিছু। এটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভুলিয়ে রাখার চেষ্টা করব, তাই এটা লাগিয়ে দিলাম। তো দেখলাম ও বেশ খুশি জিনিসটা নিয়ে। কি লিখেছো? বি? বাবা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আবার ড্রাইভ শুরু হতেই দেখা পাওয়া গেল এই ভদ্রলোকের। রাস্তার ধারেই দাঁড়িয়েছিলেন। আমরা ওনাকে দেখে বেশ আনন্দিত হলেও উনি একেবারেই নির্লিপ্ত। তো আরো কিছু দূর এগোতেই বুঝতে পারলাম যে এবার আমাদের গ্যাস ভরাতে হবে। একটু আগে অবধি খুঁজে দেখিনি, কিন্তু এখন গ্যাস স্টেশন সার্চ করতেই জানতে পারা গেল যে নেক্সট গ্যাস স্টেশনটা অন্তত 40 মিনিট দূরে। তো ঠিক আছে, এনাফ গ্যাস আছে, ওই অবধি পৌঁছে যাওয়াই যাবে, কিন্তু যেটা দেখাচ্ছে সেখানে গিয়ে সত্যি সত্যি একটা গ্যাস স্টেশন যদি না পাওয়া যায় তাহলে বিপদ আছে। আর এইরকম রিমোট একটা জায়গাতে আদৌ কি সত্যি কোনো গ্যাস স্টেশন আছে সেটা আমাদের বেশ সন্দেহ ছিল। তো যাই হোক, সেই অবধি ড্রাইভ করে যাওয়া হলো। জায়গাটার নাম হচ্ছে বেন্টন। তো ওখানে পৌঁছে দেখলাম সত্যি সত্যি একটা গ্যাস স্টেশন আছে। তো ওই বেন্টন গ্যাস স্টেশনটায় আমরা দাঁড়ালাম
এবং গ্যাস ভরালাম। গ্যাসের প্রাইস যদিও প্রচণ্ড বেশি ছিল, 6 পয়েন্ট সামথিং ছিল, এক্স্যাক্টলি কত ছিল মনে পড়ছে না। আর ওখানেই একটা লাগোয়া দেখলাম ক্যাফে মতো আছে, একদম লোকাল ক্যাফে। তো ওখানেই আমরা লাঞ্চটা সেরে নিলাম, কারণ আগে এগিয়ে আর কি পাওয়া যাবে কি যাবে না রীতিমতো সন্দেহ ছিল। আমি আর সাথে একটু ওই বার্গার ফ্রাইজ ওসব দিয়ে কোনো রকমে সেরে নিলাম খাওয়া দাওয়া। রুতান কিচ্ছু খেলো না, ওর জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম একটু পনির টিক্কা, ওইটা একটু খেলো। আর বাকি ওই ড্রাই ফ্রুটস হ্যানা ত্যানা এইসব দিয়ে ওর দুপুরের খাওয়া সারা হলো। এটা কাকে নিয়ে এসছো সঙ্গে করে? কাকে নিয়ে এসছো? ডাগিকে? আর কি খাচ্ছো? খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি। বেশ খানিকটা চলেও এসেছি। রুতানো মাঝখানে আবার একটু ঘুমিয়ে নিল। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওর গায়ে আবার ছেঁড়া ছেঁড়া বরফও দেখা যাচ্ছে। তবে যে জায়গাটায় আমরা যাচ্ছি ওখানে খুব বেশি ঠান্ডা থাকবে বলে দেখাচ্ছে না। অন্তত দেখতে পাচ্ছি যে মোটামুটি ঠিকঠাক টেম্পারেচার আছে, আমাদের ভেগাসের থেকে অবশ্যই অনেকটা কম। কিন্তু রোদ যেরকম দেখছি তাতে গরম থাকারই সম্ভাবনা বেশি। মানে দিনের বেলাটা অন্তত গায়ে কিছু চাপা টাপা দিতে হবে না। এতক্ষণে যে আমাদের চারপাশের দৃশ্যটা অনেকটাই বদলে গেছে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ওই ডেজার্ট ছেড়ে আমরা অনেক আগেই বেরিয়ে এসেছি। এখন বেশ বড় বড় পাইন গাছ আছে, আবার সামনে একখানা লেক আসছে, বেশ বড় সড়ো লেক। বুঝতে পারছি আমরা এগিয়ে গিয়ে একটু দেখার চেষ্টা করছি যে ওই লেকটার একদম কাছে গাড়ি নিয়ে যাওয়া যায় কিনা। তো সেটার জন্যই গাড়ি নিয়ে আর একটু এগিয়ে দেখছি। লেকের জলটা যেটুকু দেখা যাচ্ছে একদম মানে তুতে রং টাইপের, হ্যাঁ, পুরো নীলও নয় সবুজও নয়, একটা হালকা তুতে রং মতো দেখা যাচ্ছে। জানতে পারলাম এই লেকটার নাম হচ্ছে মোনো লেক। মোনো নাম কেন জানি না, তবে বেশ মনোহর দেখতে অবশ্যই। আর একটু এগিয়ে গিয়ে আমরা গিয়ে দেখলাম যে ওই লেকটার একদম কাছে যাওয়ার জন্য গাড়ি পার্ক করতে হবে, তারপরে কিছুটা হেঁটে, মানে বেশ কিছুটা হেঁটে একদম লেকের কাছাকাছি যাওয়া যাবে। আর অবশ্যই পার্কিংয়ের জন্য টিকিট ফিকিট তো আছেই, কিন্তু আমাদের কাছে অত সময়ও নেই যে গাড়ি রেখে আবার হেঁটে লেক অবধি যাবো বা ওখানে সময় কাটাবো। ওইটা তো প্ল্যানের মধ্যে ছিল না, বরং আমাদের আজকে বিকেল বিকেল ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে পৌঁছে যাওয়াটা উদ্দেশ্য। তো যে কারণে এখানে আর নেমে হাঁটতে চাইলাম না। কিছুটা তো আমার ল্যাদ আছেই, তার সঙ্গে হচ্ছে যে সময়েরও একটা ব্যাপার আছে। তো আমি বললাম যে থাক, এটা যদি ফেরার সময় পারি একবার ঘুরে আসবো, আর নয়তো পরে হবে। এবার যখন ইয়োসেমিটির উদ্দেশ্যে বেরিয়েছি তো ওটাই হোক। তো আমরা একদম লেকটার ওই যেখানে পার্কিং আছে এবং টিকিট কাটতে হবে ওই জায়গাটা থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার ইয়োসেমিটির উদ্দেশ্যে রওনা দিলাম। চারপাশটা আস্তে আস্তে এতটাই সুন্দর হতে শুরু করলো যে একটু না দাঁড়িয়ে পারলাম না। আমরা গাড়িটা একটু দাঁড় করিয়ে সবাই মিলে একটুখানি নামলাম। আর অনেকক্ষণ ধরে চলছিও, একটুখানি গা হাত পা ছাড়ারও দরকার আছে, একটু পিঠ টান টান করলাম। এখানটা একটু নামিয়েছি রুতানকে। রুতান তো এরকম বড় পাইন কোন দেখে তোর হয়ে গেছে। It's so big. একটু উঠে দাঁড়াও, একটু তোমাকে দেখাই। একটু তোমাকে দেখি। সাদা সাদা একটু বরফ দেখা গেলে সাত্বিক একদম পাগল হয়ে যায়, ওর খুব পছন্দের জিনিস। আমার সেরকমও নয়, আমার বেশি শীত না করলেই আমি খুশি। একটু বরফ দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু তার কারণে যদি একটু শীত বেশি হয়ে যায় সেটা আমার মোটেও পছন্দ হবে না। তো যত এগোচ্ছি দেখছি এরকম ছেঁড়া ছেঁড়া বরফওয়ালা পাহাড়গুলো বেশ আরো কাছে চলে আসছে। এখানে বেশ কিছু লোক দাঁড়িয়ে দেখছে। তো আমরা আর এই জায়গাটা দাঁড়ালাম না, এগিয়ে গেলাম। এখান দিয়ে বোধহয় একটা ছোট ফলসও দেখা যাচ্ছে। আরো বেশ কিছুটা এগিয়ে আমরা রাস্তার ধারে এই বিশাল লেকটা দেখতে পেলাম। যথারীতি এত বড় একটা লেক যখন দেখা যাচ্ছে আমরা গাড়িটা থামিয়ে ওখানে নামলাম। এই লেকটা কিন্তু রাস্তার একদম পাশে নয়, এটা বেশ খানিকটা নিচে আছে, কিন্তু এত সুন্দর দেখতে লাগছে যে একটু নেমে দেখতেই হলো। আমার আবার নামটাও একদম মনে থাকে না, তবে যতদূর মনে পড়ছে এই লেকটার নাম বোধহয় জুন লেক ছিল। এইখানে বেশ কয়েকটা মাসের নামে লেক পাওয়া গেল, একটা জুন লেক, একটা মে লেক। আমি তো বলছিলাম যে খুঁজে দেখা যাবে হয়তো বাকি মাসগুলোও আছে, তবে না, আর কিছু দেখতে পাইনি। তো এই লেকটা যতদূর মনে পড়ছে এটার নাম বোধহয় জুন লেক ছিল। এটা তো আর কাছে যায়নি, এই দূর থেকেই জাস্ট একটু ভিডিও ছবি তোলা হলো। এই যে ফাইনালি ঢুকছি ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে।
ব্যাস ঢুকে পড়েছি পার্কের ভিতর। এবার যেতে হবে আমাদের লজটায়। লজটা কিন্তু পার্কের একদম মাঝামাঝি। পার্কে ঢুকে পড়েছি ঠিকই, কিন্তু লজে পৌঁছাতে প্রায় বোধহয় 1.5 ঘন্টা আরো বাকি। এই লজটার খবর প্রথম আমার বন্ধু জয়দীপ থেকে পাই। জানতে পারি যে আশেপাশে মানে একদম পার্কের ভেতরে কোনো এয়ারবিএনবি নেই, যেটা হয় একটা ন্যাশনাল পার্কের মধ্যে। তো ওরকম ভাবে হোটেল এয়ারবিএনবি থাকাটা খুব একটা সম্ভব নয়। তো টুকটাক লজ টজই থাকে বেশিরভাগ। আর নয়তো আমরা যেটা করি, এই ধরনের ন্যাশনাল পার্কের কোথাও বেড়াতে গেলে আমরা বাইরে কোনো এয়ারবিএনবিতে থাকি এবং সেখান থেকে গাড়ি করে আমরা পার্কের মধ্যে ঘুরতে যাই। কিন্তু এই পার্কটা ইটসেলফ খুব বড়, অনেকটা জায়গা জুড়ে। আর এখানের ভেতরে যে প্রত্যেকটা স্পট যদি কভার করতে হয়, তাহলে এই পার্কের ভেতরে থাকলে সব থেকে বেশি সুবিধে। আর পার্কের মধ্যে একমাত্র লজ কিন্তু এটাই, যেটায় আমরা যাচ্ছি। তাই সবসময় এটায় ঘর পাওয়া যায় না। লোকজনের মধ্যে এটার ক্রেজ খুব বেশি, সবাই এটাতে থাকতে চায়। যেহেতু একদম রিমোট জায়গা, ভেতরে তো আর কোনো অন্য থাকার জায়গা খাওয়ার জায়গা বিশেষ খুব একটা নেই, অল্প আছে। তো সবাই চায় যে এই লজটায় যদি ঘর পাওয়া যায়, তাহলে আর পার্ক থেকে বেরোতেই হয় না। যে কটা দিন তুমি এই পার্কের মধ্যে ঘোরাফেরা করবে, একদম পার্কের ভেতরেই থাকতে পারবে আর কি। তো আমরাও লাকিলি ঘর পেয়ে গেছিলাম। লজটার নাম হচ্ছে ইয়োসেমিটি ভ্যালি লজ। শুনেছিলাম যে এটা একেবারেই নাকি ওই ইয়োসেমিটি ফল যেটা আছে তার পাশেই। সত্যিই তাই, একদমই লজটা থেকে হাঁটার ডিস্টেন্সে হচ্ছে ইয়োসেমিটি ফলস। ওই যে ঝর্ণাটা এখান থেকেই দেখা যাচ্ছে। রুতান, তুমি কি কিনেছো? কি কিনেছো তুমি? এটা হ্যাঁ, কাঠবিড়ালি। কাঠবিড়ালিটা কি খাচ্ছে গো? বাদাম খাচ্ছে, বড় একটা বাদাম খাচ্ছে। হ্যাঁ, এটা বড় বাদাম। হ্যাঁ, কথা ছিল আজই বিকেলে আমরা এখান থেকে হেঁটে ইয়োসেমিটি ফলটা দেখে আসবো, কিন্তু ঘরে চেক ইন করার পর আর এনার্জিতে কুলোলো না, ওইটুকুও হাঁটতে ইচ্ছা করলো না। বললাম বরং এই লজটারই আশেপাশটা একটু হেঁটে দেখা যাক। তো লজটার ঠিক মানে আমাদের যে বিল্ডিংটা, ওটা থেকে একটু হেঁটে পেছন দিকটায় পৌঁছাতেই একটা ছোটোর মতো লেক দেখতে পেলাম আবার। মানে যেহেতু লজটা একেবারে পার্কের মধ্যে, তাই লজটার মধ্যে একটু হাঁটাচলা করলেও বেশ দেখার জিনিসপত্র আছে। এই লজে থাকা লোকজনই দেখছি এই লেকটার ধারে এসে বসে আছে। ছোট ছোট বাচ্চারা আবার জলে নেমে খেলছেও। রুতানকে আর এখন নামালাম না, একটু বাদেই আমরা খেতেও যাব। তো এই জলের ধারেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওটা দেখছে, প্রশ্ন করছে। হাতে করে আনা পাইন কোনটা জলে ফেলেছে, বলছে নাকি মাছরা খাবে। এইখানে এক ছোট্ট ফিঙে ছানা জলের মধ্যে তিরিং বিরিং করছে। জায়গাটার কথা আর বলবো কি, দু চোখ ভরে দেখার মতো শান্ত সুন্দর জায়গা। ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম খেতে। খাওয়ার জন্য আমরা এলাম হচ্ছে বেস ক্যাম্প ইটারি বলে একটা জায়গায়। সেটা ওই লজেরই মধ্যে, একদম ওই এন্ট্রান্সটা যেখানে ছিল ওর পাশেই। তো খাওয়ার জায়গাও ওই এলাকার মধ্যেই। তো ঢুকে পড়লাম ওখানে, খাবার অর্ডার করে বসে আছি। অনেক লোকের ভিড়, কারণ এই লজে যারা আছে তারা বেশিরভাগ লোকজন এখান থেকেই খাচ্ছে। আর মনে পড়লো হুট করে যে কালকে ফাদার্স ডে, সেটা মনে পড়াতে আবার এই যে বাবা ছেলের একটু সোহাগ হচ্ছে। ফাইনালি খাবার এলো। বেশি কিছু অর্ডার করিনি, খুব বেশি অপশনসও ছিল না। ওই পিৎজা, হটডগ, একটা স্যালাড, এগুলো বলা হয়েছে। যদি রুতান এর মধ্যে থেকে কিছুও খায়, সেটাই অনেক বড় ব্যাপার। ও তো এমনি বাড়ির খাবার খেতেই বেশি ভালোবাসে। মুশকিলটা হচ্ছে হেলদি হ্যাবিট তৈরি করে এখন আমারই বাঁশ হচ্ছে। ছেলে পিৎজা খাবে না, আমাকে ফেরত দিয়ে দিয়েছে। বাবার থেকে স্যালাডের পাতা তুলে চিবোচ্ছে, টমেটো খাচ্ছে, ডিম সেদ্ধ খাচ্ছে। সে তো ভালো ব্যাপার, অভ্যেস তো ভালোই, কিন্তু ওতে কি পেট ভরবে? রাত্রিরে যদি পেটটা না ভরে শোয়, তাহলে আবার ঘুমটা ভালো না হওয়ার একটা চান্স থেকে যায়। তো দেখি, অন্য কিছু তো মুখে তুললো না, এগুলোই খেলো। আর জোড়াজুড়ি তো করা সম্ভব নয়। খাওয়া দাওয়া সেরে আমরা ফিরে এলাম আমাদের লজে। না, ওই দিন আর ভিতরের কোনো ছবি টবি কিছু তোলা হয়নি। আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে রুতানকে শুয়ে আমরাও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল সকাল বেরোনো আছে, তাই প্রথম দিন আর বেশি রাত করলাম না।